জয় হিন্দ বন্ধুরা। পৃথিবীর প্রত্যেকটা চাকরি এবং ব্যবসাতে যেরকম অসততা, দুই নম্বরী এবং কালোবাজারির জায়গা রয়েছে, ঠিক সেরকমই রাজনীতিতেও যে দুর্নীতি রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। অনেকেতে আবার এটাও মনে করে যে রাজনীতি মানেই দুর্নীতি। আক্ষেপের সঙ্গে হলেও আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যারা দুর্নীতির সমার্থক শব্দ হিসাবে রাজনীতিকে ব্যবহার করে তাদের কাছেও কিন্তু এটা বলার জন্য একাধিক যুক্তিসম্মত অভিযোগ রয়েছে। আজকে আমাদের দেশের বা রাজ্যের যে নির্ণায়ক জায়গাগুলোতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা বসে রয়েছে, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই অস্বচ্ছ এবং তাদের কাছ থেকে মানুষ কোনো স্বচ্ছতার আশাই করে না। এবং এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদের কারণেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারও খর্ব হচ্ছে। স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু রক্ত ঝরার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু তৃণমূল আমলে এই নির্বাচনী সন্ত্রাসের পেছনে একটি বড়সড় অর্থনৈতিক কারণও রয়েছে। এখন তো এক্সিট পোল ভোটের আগেই দেখিয়ে দেয় যে কোন রাজনৈতিক দল কোন এলাকাতে কতগুলো সিট জিতবে। পঞ্চায়েত বা পৌরসভাগুলিতে এক্সিট পোল যখন দেখিয়ে দেয় যে তৃণমূল 20টার মধ্যে 18টা সিটই জিততে চলেছে, অর্থাৎ মাত্র দুটো সিট না জিতলে যেখানে তৃণমূলের সেই এলাকাতে বা সেই পঞ্চায়েত বা পৌরসভাতে ভোট গঠন করতে কোনো সমস্যাই হতো না, সেই জায়গাতেও কিন্তু তৃণমূল সন্ত্রাস চালায়। তার কারণ তৃণমূল বিরোধী শূন্য চায়। তৃণমূল বিরোধী শূন্য এই জন্য চায়, তার কারণ তৃণমূল জানে যে 20টার মধ্যে 18টা তারা জিতে বোর্ড গঠন করলেও যদি দুটোও সেখানে বিরোধী দলের সদস্যরা থাকে, তাহলে কিন্তু তৃণমূলের পয়সা কামাই করতে সমস্যা হবে। পঞ্চায়েত বা পৌরসভাগুলিতে তৃণমূল এমন মধুর স্বাদ পেয়েছে যে আমরা পশ্চিমবঙ্গবাসীরা দেখেছি যে আমেরিকা থেকে চাকরি ছেড়েও কেউ কেউ পশ্চিমবঙ্গে তৃণমূলের পঞ্চায়েত বা পৌরসভার মেম্বার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। বর্তমানে মূল্য বৃদ্ধির সমস্যাতে আমরা প্রত্যেকেই নাজেহাল। এই মূল্য বৃদ্ধিও কিন্তু হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষুদ্র স্বার্থের কারণে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু ভোটের পর উনি ইলেকটোরাল বন্ডের মতো একটি সিন্ডিকেট ব্যবস্থাকে আইনে পরিণত করে নিজেও খেলেন এবং তার পাশাপাশি রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জিকেও খাওয়ালেন। তার পরিণতিতে একদিকে বিজেপি টাকা খেয়েছে বলে আপনাকে এবং আমাকে বহুগুণ বেশি টাকা দিয়ে জীবনদায়ী ওষুধ কিনতে হচ্ছে, আবার অপরদিকে তৃণমূল গোয়েঙ্কার কাছ থেকে টাকা খেয়েছে জন্য কলকাতাবাসীকে চড়া দামে ইলেকট্রিসিটির দাম মেটাতে হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে নেতাদের দুর্নীতির জন্য কিন্তু আপনার আমার যে ক্রয় ক্ষমতা এবং সম্মানের সঙ্গে কারো সামনে হাত না পেতে বেঁচে থাকার যে গর্ব, সেটাও কিন্তু প্রভাবিত হচ্ছে। এবার আসা যাক শিক্ষা ক্ষেত্রে। তৃণমূল নেতাদের দুর্নীতির জন্য শুধুমাত্র যে যোগ্য শিক্ষকরাই বঞ্চিত হয়েছে তাই কিন্তু নয়। একবার চিন্তা করে দেখুন তো, আপনার বা আমার বাড়ির ছেলেটা বা মেয়েটা স্কুলে গিয়ে টাকা দিয়ে চাকরি পাওয়া একটি চিটিংবাজ এবং অযোগ্য শিক্ষকের কাছ থেকে কি ধরনের শিক্ষা গ্রহণ করবে। অর্থাৎ তৃণমূল নেতাদের দুর্নীতির জন্য কিন্তু আপনার এবং আমার বাড়ি বা প্রত্যেকটা সাধারণ পরিবারের ছেলে মেয়ের কিন্তু কোয়ালিটি অফ এডুকেশনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কলেজ জীবন থেকে কিছু ছোট ছোট যারা অল্প বয়সের বিদ্যার্থী রয়েছে বা শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু দুর্নীতি করে পার পেতে পেতে এবং শাসক দলের প্রশ্রয় এতটাই জানোয়ার এবং এতটাই অবাধ্য হয়ে যাচ্ছে যে শিক্ষা ক্ষেত্রের মতো একটি পবিত্র স্থানে তারা ধর্ষণ চালাচ্ছে। এবার আসা যাক স্বাস্থ্য ক্ষেত্রে। একদিকে যেরকম সরকারি হাসপাতালগুলোর পরিষেবাকে বেহাল রেখে স্বাস্থ্যসাথী কিংবা আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা তুলে দেওয়া হচ্ছে প্রাইভেট হাসপাতালের মালিকগুলোর হাতে, ঠিক সেরকমই কিন্তু আবার একটি বাচ্চা এসএসকেএম পিজি হাসপাতালে ভর্তি হতে না পেরে তাকে হাসপাতালের বাইরের রাস্তাতে বাবা মায়ের কোলে মৃত্যুবরণ করতে হচ্ছে। তার কারণ চুরি করে সিবিআই ইডি হাতে তাড়া খেয়ে সেই হাসপাতালেরই উডবান ওয়ার্ডে শুয়ে পড়ে আছে কোনো এক তৃণমূল নেতা। এবার আসা যাক মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক খাদ্যের কথায়। একজন সাধারণ মানুষের রেশন থেকে প্রতি মাসে 5 কেজি করে খাদ্যদ্রব্য পাওয়ার কথা, কিন্তু তার নামে 5 কেজি স্লিপ বেরোলেও সে পাচ্ছে 3 কেজি অথবা 4 কেজি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে মিড ডে মিলের জন্য যে চালের বস্তা ঢুকছে, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই চালের বস্তাগুলোতে হিসাবের তুলনায় কম চাল রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিয়ে এবং সাধারণ মানুষের ভাগের খাদ্যদ্রব্য দিয়েই কিন্তু কখনো কখনো আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রীর মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট 3 থেকে 4 কোটি টাকায় ভরে উঠছে। আবার কখনো তৃণমূল নেতাদের জাহাজ বাড়ি তৈরি হয়ে যাচ্ছে বা তাদের 14 গোষ্ঠীর নামে কোথাও ফ্ল্যাট বা কোথাও অন্যান্য সম্পত্তি গজিয়ে উঠছে। আপনি ডিজিটাল কার্ড নিয়ে রেশনে যাচ্ছেন, সেখানে গিয়ে শুনছেন যে আপনার রেশন কার্ডটি ব্লক হয়ে গিয়েছে। তারপর আপনি এদিক ওদিক দৌড়ে আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে হয়তো 2-3 মাস পরে পুনরায় আপনার কার্ডটিকে চালু করাতে পারলেন, কিন্তু মাঝের এই 2-3 মাস আপনার ভাগে রেশন কে নিয়ে চলে গেল সেটা কিন্তু কেউ জানতে পারলো না। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কিন্তু রেশনের কোটি কোটি টাকার চোরাই মালকে দাবিহীন সম্পত্তি বলে চালিয়ে দিয়ে চোরেদেরকে আড়াল করার চেষ্টা করছে।
বিশ্বনাথ গোস্বামী নামের এক ভদ্রলোক 2016-17 সালে আরটিআই করে জানতে চেয়েছিল যে সাধারণ মানুষের জন্য কত টাকার খাদ্য সামগ্রী বরাদ্দ হচ্ছে এবং সাধারণ মানুষ কতটা পাচ্ছে, এবং তাকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব দেওয়া হয় না। পরবর্তীকালে তিনি এই সমস্ত কিছু সিএজি কে জানালে সিএজি এর পক্ষ থেকেও কিন্তু রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সিএজি কেও এই বিষয়ে একটাও তথ্য দেয় না। 2011 সালে জ্যোতিপ্রিয় মল্লিক যখন বিধানসভার ভোটে দাঁড়িয়েছিল, তখন উনার নিজের দাখিল করা হলফনামা থেকে আমরা জানতে পেরেছিলাম উনার এবং উনার স্ত্রীর মিলিত সম্পত্তির পরিমাণ 28 লাখ টাকা, এবং তারপর উনি 10 বছর মন্ত্রী থাকলেন এবং 10 বছর মন্ত্রী থাকার পর উনার সেই 28 লাখ টাকার সম্পত্তি বেড়ে গিয়ে দাঁড়ালো 6,24,00,000 টাকায়। অর্থাৎ বুঝতেই পারছেন যে মন্ত্রী হওয়াটাই ওনাদের কাছে একটা ব্যবসা, 2 নম্বরই ধান্দা। তাও তো এটা শুধুমাত্র উনার নিজস্ব দাখিল করা হলফনামা, প্রকাশিত একটা হিসাব। এই প্রকাশিত হিসাবের বাইরেও আড়ালে আবদালে ওনার আর অন্য কোনো সম্পত্তি রয়েছে কিনা সেই বিষয়টা আমরা কেউ কিছু জানি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক নোট বাতিলের ফলে সাধারণ মানুষের হাজার একটা সমস্যা হলেও কিন্তু দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী এবং বড় লোকদের যে কোনো সমস্যাই হয়নি, সেটা কিন্তু আমরা সচক্ষে দেখে নিয়েছি। এই সকল আর্থিক দুর্নীতিগুলোর পাশাপাশি আরো একটি বড় দুর্নীতি হলো আদর্শগত দুর্নীতি। আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম যে প্রিয়রঞ্জন দাসমুন্সি মানে কংগ্রেসের নেতা, বুদ্ধদেব ভট্টাচার্য মানে সিপিএম এর নেতা, রাহুল সিনহা মানে বিজেপির নেতা। কিন্তু এখন কোনো একটা বাচ্চা যদি গুগল করে তাহলে সে কি দেখবে? সবাই সব দলের নেতা। এই সকল নেতাদের এখন 10 মিনিট ক্ষমতার সঙ্গে না থাকতে পারলে দম বন্ধ হয়ে আসে। 2011 সালে তৃণমূল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার আগে পর্যন্ত এরা তো ক্ষমতার ধারে কাছেও ঘেঁষতে পারেনি। তখন কি এদের দম বন্ধ হতো না? তখন কি এদের দল বদলের কোনো ইচ্ছা হতো না? নিশ্চয়ই হতো, কিন্তু তখন এই ধরনের দলবদ্ধ নেতাদের মার্কেটে কোনো চাহিদা ছিল না। 1998 সালে পার্লামেন্টে নো কনফিডেন্স মোশনে যখন একজন মাত্র সাংসদের কারণে অটল বিহারী বাজপেয়ীর সরকার ভেঙে পড়ে গিয়েছিল, তখন একজন মিডিয়ার লোক ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো চাইলেই একজন সাংসদকে অন্য কোনো দল থেকে ভাঙিয়ে এনে নিজের মন্ত্রিসভাকে বাঁচিয়ে নিতে পারতেন। কিন্তু সেই সময় অটলজি বলেছিলেন যদি ওনাকে অন্য দল থেকে একজন সাংসদকে ভাঙিয়ে এনে নিজের সরকারকে বাঁচাতে হয় তাহলে তার আগে উনি মরে যাওয়া পছন্দ করবেন। অর্থাৎ সেই সময় যেই দল বদল বা দল ভাঙানোর মতো জিনিসকে ছ্যাঁচামির সঙ্গে তুলনা করা হতো, সেটাকেই কিন্তু বর্তমান সময়ের গদি মিডিয়া অমিত শাহের চাণক্য নীতি বলে চালিয়ে দিচ্ছে। বিজেপির যে প্রাক্তন মন্ত্রী বর্তমানে তৃণমূলের মন্ত্রী হয়ে বসে রয়েছেন, তিনি যদি আজ থেকে 20 বছর আগে বলতেন যে আমি বিজেপি ছাড়ছি তার কারণ বিজেপি আমাকে মন্ত্রী রাখেনি, আমি তৃণমূলে যাচ্ছি তার কারণ তৃণমূল আমাকে মন্ত্রী বানাবে বলেছে, আমি প্লেইং 11-এ থাকতে চাই, যদি এই ধরনের কথা বলার দুঃসাহস বাবুল সুপ্রিয় আজ থেকে 20 বছর আগে দেখাতেন, তাহলে ওটাই হয়তো ওনার রাজনৈতিক কেরিয়ারের শেষ দিন হতো। অর্থাৎ আদর্শগত দুর্নীতির জন্যই কিন্তু সাধারণ মানুষের গণতান্ত্রিক রায়ের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সাধারণ মানুষ যেই নেতাকে বিজেপি ভেবে ভোট দিচ্ছে সেই নেতা ভোটে জেতার পর তৃণমূলে চলে যাচ্ছে, আবার যেই নেতাকে তৃণমূল ভেবে ভোট দিচ্ছে সেই নেতা আবার বিজেপিতে চলে আসছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে কতটা বড় ঠাট্টা তামাশার জিনিস ভাবলে এটা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে বিরোধীদেরকে ভোট দিয়ে কি করবেন, বিরোধী দলের প্রার্থীরা ভোটে জিতলে তো সেই আমাদের দলেই চলে আসবে, এবং এটা শোনার পরেও কিন্তু সেই নেতৃত্ব দলকে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের সরকারে বসিয়ে রেখে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য নিঃসন্দেহে লজ্জা। পশ্চিমবঙ্গ সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত সরকার যে তারা ঘুষ দিয়ে পাওয়া চাকরিকে ব্যতিক্রমী নিয়োগ বলে চালিয়ে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, এবং কিছুদিন পর হয়তো আমরা শুনতে পাবো যে তৃণমূলের নেতারা বলবে দুর্নীতি বলে আবার কিছু হয় নাকি, আসলে দুর্নীতি মানে হলো ব্যতিক্রমী ইনকাম। তাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু কখনো না কখনো চোরেদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু একদল চোর মিলে নিজেদের একটি রাজনৈতিক দলই বানিয়ে ফেলেছে, সেটা তৃণমূল না থাকলে আমরা কেউ জানতেই পারতাম না। এবং কংগ্রেস, সিপিএম বা বিজেপি এই প্রত্যেকটি দলেই কিন্তু এমন অনেক নেতা রয়েছে যারা শুধুমাত্র আদর্শের জন্য সেই রাজনীতিটি করে, এবং এই ধরনের নেতাদের আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ কিন্তু আমি আমার জীবনে দেখিনি। যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং বর্তমানে পরিস্থিতি এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে আপনি যদি কোনো তৃণমূল নেতাকে বলেন যে আপনার দল, আপনার তৃণমূল দল বিশাল একটি সৎ দল, তাহলে সে হয়তো ভাববে আপনি তার সঙ্গে ফাজলামি করছেন। তাই রাজনীতি এবং দুর্নীতি সমর্থক না হলেও কিন্তু তৃণমূল এবং দুর্নীতি যে ডেফিনেটলি সমর্থক শব্দ সেটা বলাই যায়। কিছু মানুষ আছে যারা বলে নেতারা তো একটু চুরি দুর্নীতি করবেই, তুমি ওইদিকে তাকিও না, তুমি তোমারটা পাচ্ছ কিনা সেটা দেখো। কিন্তু নেতাদের এই চুরি দুর্নীতির মাসুল সাধারণ মানুষকে শিক্ষার অবনতি, নির্বাচনী সন্ত্রাস, স্বাস্থ্য এবং রেশনের বঞ্চনা থেকে শুরু করে বিল্ডিং, ফ্লাইওভার, ব্রিজ ভেঙে যাওয়া দিয়ে দিতে হচ্ছে।
সুতরাং যোগ্য মানুষদের দ্বারা দুর্নীতি মুক্ত স্বচ্ছতার রাজনীতিকে ফিরিয়ে না আনতে পারলে কিন্তু আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিঃসন্দেহে নরকে পরিণত হয়ে যাবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, भारत माता की जय।